আফজাল, তুমি কি ডাকলে? বাইরে মনে হয় বৃষ্টি হচ্ছে, একটু জানালাগুলো লাগিয়ে দাও না। আর দারোয়ানটা যে বাজারে গেল এখনো তো ফিরলো না। আচ্ছা তুমি এত অস্থির হো না তো, আমি দেখছি। এই যে শুনছেন? এই যে হ্যালো, আপনি ভিতরে এসে দাঁড়ান, বৃষ্টিতে ভিজছেন কেন? আপনি দারুণকে বলেন যে আমি বলেছি, আসেন। আফজাল, এই আফজাল, কি হচ্ছে? কি ব্যাপার? কাকে এত জোরে জোরে ডাকছো? আর দারোয়ানটা যে কেমন, কোথায় চলে যায় বারবার। এই শোনো, আমার না মাথাটা খুব ধরেছে, আমি একটু রেস্ট নিই। তুমি যখন খাবে আমায় ডেকো। তোমার কি বেশি শরীর খারাপ লাগছে? আমি কি ডাক্তার ডাকবো? এত অস্থির হো না। তুমি এমন ভাব করছো যেন পৃথিবীতে আমিই প্রথম মা হচ্ছি। তুমি লাইটটা একটু অফ করে দেবে? আমি চোখটা বন্ধ করবো প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও। নিচে আসলে কেউ ছিল না, একা একা খুব ভয় লাগছিল, তাই উপরে। আই এম সরি। না, ইটস ওকে। কারণটা যে কি, যে আপনি চলেন, ভিতরে চলেন। আসুন। না, আসলে আমার বোধহয় এভাবে চলে আসাটা ঠিক হয়নি। আমি বরং নিচে গিয়ে দাঁড়াই, বৃষ্টিটা কমলে আমি চলে যাব। থ্যাংক ইউ আশ্রয় দেওয়ার জন্য। অসুবিধা নেই, অসুবিধা নেই। মানে দেখলাম আপনি ভিজছেন, তাই ডাকলাম আর কি। আমি আসলে বুঝতে পারিনি যে এত জোরে সোরে বৃষ্টিটা আসবে। শুধু শুধুই আপনি কষ্ট করছেন। কোনো অসুবিধা, আপনি চলুন ভিতরে চলুন, আসুন আপনি। বসুন। দারোয়ান, স্যার ডাকছেন স্যার? কি ব্যাপার, কোথায় ছিলে তুমি? এতক্ষণ ডাকছি। স্যার একটু টয়লেটে গেছিলাম স্যার। আচ্ছা শোনো, দেখো তো একটা সিএনজি টিএনজি কিছু পাও কিনা। কই যাবেন স্যার? কোথাও না, তোমাকে আনতে বলছে, আনো। আর এর খবর দিও। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। সে কি, আপনি তো একদম ভিজে গেছেন। দেখেন তো, এতক্ষণ খেয়াল করিনি। আপনি একটু বসুন, আমি তাহলে নিচ্ছি। আপনাকে কষ্ট করতে হবে না, আপনি আমাকে শুধু একটু ফ্রেশ রুমটা দেখিয়ে দিন। আপনি বরং ফোনটা ধরুন। ফ্রেশ রুমটা ওদিকে। সরি, একটা ফোন এসে গেল।
আচ্ছা আমি বরং লিপিকে ডেকে দিই, ওর মাথাটা ধরেছিল, এখন মতো ঠিক হয়ে গেছে। আফজাল দাঁড়া, খামোখা লিপিকে ডেকো না, ওর শরীরটা ভালো নেই। আপনি আমার নাম জানলেন কি করে? আর লিপির শরীর খারাপ আপনি সেটাও জানেন? আমরা কি পূর্ব পরিচিত? হয়তো। আর তুমি আমাকে আপনি করে না, তুমি করে বলতে পারো। কিন্তু আমি ঠিক চিনতে পারলাম না আপনাকে, মানে তোমাকে দেখে। কে তুমি? এত অস্থির হচ্ছ কেন? সবই জানবে। আগে বসো। লিপিকে কিছু কথা বলার আগে আমাদের কিছু কথা বলা দরকার। বসো। আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। আপনি হঠাৎ করে বললেন যে আমরা পূর্ব পরিচিত, অথচ একটু আগে বললেন যে ঝড়ের মধ্যে আটকা পড়েছেন। এসবের মানে কি? কোত্থেকে এসেছেন আপনি? কে? একসাথে এতগুলো প্রশ্ন করলে আমি কোনটার উত্তর দেব? আমার নাম চৈতি। চৈতি বলে কাউকে চিনি বলে তো মনে পড়ছে না। আমাদের জীবনে চলার পথে কত মানুষের সঙ্গেই তো পরিচয় হয়, সবার নাম কি মনে থাকে? তুমি এখানে 3 মাস হয়েছে এসেছো, তার আগে 6 বছর লন্ডনে ছিলে। ওখান থেকে ফিরে আসার পর 2 বছর হলো সংসার করছো। তোমাদের পরিবারে নতুন অতিথি, মানে তোমাদের সন্তান আসবে কমাস পরে। দেখেন চৈতি, এসব কথা আপনি জানতেই পারেন, তো জানাটা খুব বড় একটা ব্যাপার না, আর এটার জন্য পূর্ব পরিচিতি লাগে না। আসলে ভুলটা আমারই হয়েছে, অপরিচিত একজন মহিলাকে বাড়ির ভেতরে ডেকে আনার ভুল। অসুবিধা নেই, আপনি আপনি কাজ করুন, আপনি বরং নিচে যান, নিচে দাঁড়ানো আছে, ও আপনাকে ট্যাক্সি সিএনজি কিছু একটা ডেকে দেবে। আপনি যান, নিচে যান, প্লিজ ওঠেন। তুমি শুধু শুধুই উত্তেজিত হয়ে পড়ছো। ভাবছো আজকাল অনেক জায়গাতে এরকম ঘটনা শুনেছ, অপরিচিত মানুষ পরিচিত বলে ডাকাতি করায়। আমিও তেমনই কেউ, তাই না? অত কিছু বোঝার দরকার তো আমার নেই। আপনি প্লিজ নিচে যান, আপনি যান, প্লিজ প্লিজ যান, নিচে যান। সরি, আমার তোমার কাছে কিছু প্রশ্ন আছে, সেগুলোর উত্তর নিয়ে আমি যাব। অবশ্য তোমার স্মৃতিশক্তি কতটা প্রখর তা নিয়ে আমার সন্দেহ আছে, মানে তুমি কতটা সৎ থাকবে সেই বিষয়ে। মানে কি? কিসের প্রশ্ন, কিসের অতীত? আর আপনি তো নাটক না করে সোজাসুজি বলে ফেলেন আপনি কি বলতে চাচ্ছেন। এতটা উত্তেজিত হয়ে ওঠো না। তোমাকে বিব্রত করার আমারও কোনো ইচ্ছে নেই। আফটার অল তুমি সমাজের স্বনামধন্য একজন ব্যক্তি, সমাজের উপর লেভেলে তোমার কত পরিচিতি। অনেকেই তার অতীত জীবনটাকে মনে রাখে না। তুমিও হয়তো মিডল ক্লাস মানসিকতার মানুষের মতো অতীত জীবনটাকে এড়িয়ে চল। Would you please stop talking like this? আপনি কি কি বলতে চাচ্ছেন? আপনি কে? আপনি আরে বললাম না আমি চৈতি। আচ্ছা দাঁড়ো, তোমাকে একটা ক্লু দিই। অনেক বছর আগে তুমি কুমিল্লার মেসে ছিলে, মনে পড়ে? হ্যাঁ মনে আছে। অনেকদিন আগের কথা বলছেন আপনি তো? কি তখন আমি আপনাকে চিনতাম?
আমাকে না, আমার বান্ধবী মিতাকে। মিতা? কোন মিতা? ঠিক মনে করতে পারছি না। এত সহজেই ভুলে গেলে? হ্যাঁ, আমি চিনতাম। মিতা নামে আমার একজন বন্ধু ছিল। ফোনে কথা হতো, চিঠিতে যোগাযোগ হতো, ব্যাস। ব্যাস, এ পর্যন্তই। এর বাড়ি আর কিছু না? বাকি যা ছিল সব মিথ্যে? বাকি কি ছিল? কি মিথ্যে? যদি তুমি নিশ্চয় কোথাও ভুল করছো। আর সব থেকে বড় কথা, মিতার কথা তোমাকে কেন বলবো? মিতার সবচেয়ে কাছের এবং প্রিয় মানুষকে দেখার আমার খুব শখ ছিল। ও আমার সবচেয়ে প্রিয় বান্ধবী। ওর জীবনটাই ছিল তোমাকে ঘিরে। বরিশালের অজপাড়াগায় বেড়ে ওঠা একটি মেয়ে শহরের স্মার্ট ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছিল। ও কি তখন জানতো প্রতারকরা এমনই হয়? জাস্ট শাট আপ। যা না তা বলে যাবে, আমি তা মেনে নেব না। মিতার সঙ্গে আমার পরিচয় ছিল, ব্যাস, এটাই সত্যি। তুমি মিতাকে ভালোবাসতে না? দেখো তুমি কি কোনো মহিলা গেছে কিনা। তাই তো এই রাত আলো আলো বন্দি গো তোমার প্রেমে জীবন আমার ধন্য। তুমি আমায় ভালোবাসো, তাই তো জীবন মধুর হলো। জল তরঙ্গ নুপুর বাজায়, তুমি পাশে আছো বলে। কে তুমি? একবার তো বলেছি আমি মিতার বান্ধবী। আমি তোদের সব কথাই জানি। ফোনে তুমি মিতাকে তোমার প্রিয় কবিতাগুলো পড়ে শোনাতে, ঠিক না? এত সময় নেই তো আমার মিতাকে নিয়ে ভাবা। আর কবে কখন কার সঙ্গে ফোনে কথা বলেছি সেসব কি আমি আজও ধরে বসে থাকবো? হাস্যকর। মিতাকে তুমি ভালোবাসতে না? না, এটাকে ভালোবাসা বলে না। আমাদের পরিচয়টা হঠাৎ করে। আমি তখন কুমিল্লার একটা মেসে থাকি, আর পড়াশোনার পাশাপাশি ছোটখাটো একটা চাকরি করছি। এক বন্ধুর মাধ্যমে মিতা ঠিকানাটা আমি পাই। ওই পত্রমিতালি হতে চেয়ে একটা পত্রিকা বিজ্ঞাপন দিয়েছিল মিতা। তারপর ধীরে ধীরে চিঠি লেখা থেকে শুরু করে পরে ফোনে কথা হতো। আর একজন ভালো বন্ধু যা চায় আমরাও একে অপরের জন্য তাই চাইতাম। মিতাই বেশি বেশি ফোন করতো। মিথ্যে কথা। তুমি মিতাকে ফোন দিতে। তাছাড়া তুমি সবচেয়ে বেশি চেয়েছিলে যেন দুজনের মধ্যে দেখা হলো। সেটাই কি স্বাভাবিক না?
একটা মেয়ের সঙ্গে আমি ফোনে কথা বলছি, চিঠি লিখছি, অথচ মেয়েটাকে আমি দেখিনি। দেখা করতে চাওয়াটা কি খুব অস্বাভাবিক? না, তা নয়। তবে মিতার ভয় ছিল, সেজন্যই সে তোমার সঙ্গে দেখা করতে চায়নি। ভয়? কিসের ভয়? তোমাকে হারাবার, পাছে মফস্বলের একটা মেয়েকে দেখে তুমি যদি দূরে সরে যাও, সেই ভয়। এখন কোথায় সে? আর তুমি বা কেন এলে? সেই বা এলো না কেন? ওই যে বললাম, জানতে। তুমি মিতাকে ভালোবাসতে কিনা জানতে। বলো। আবার শুরু হলো। আচ্ছা, কি কি চাওটা কি তুমি? হ্যাঁ, তুমি কি কোনোভাবে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছো? সেই চিঠিগুলো কি তোমার সাথে? টাকা লাগবে তোমার? কত টাকা? অমানুষ, তুমি সত্যি একটা অমানুষ। আমি শুধু এসেছিলাম জানতে তুমি মিতাকে ভালোবাসতে কিনা। উত্তরটা জেনেই আমি চলে যাব, ব্যাস। কি হবে জেনে? যায় দিন কি আর ফেরে? আর তাছাড়া আমি একজন বিবাহিত সুখী মানুষ এখন। কেন খামাখা অতীত নিয়ে খোঁচাখুচি করছো? ওয়াই? তুমি যদি মিতাকে ভালো নাই বেশি থাকো, তাহলে কেন ওকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলে? কেন ওকে বলেছিলে তুমি ওর জন্য সব করতে পারো? প্রতারক! প্লিজ স্টপ ইট, জাস্ট স্টপ ইট। যা জানো না তার নিয়ে না কথা বলে। আর বিতার কথা আমি তোমাকে কেন বলবো? ওয়াই? কেন বলবো আমি তোমাকে? হ্যাঁ, আফজাল, একটু শুনবে আফজাল? যাও না তো, এখানেই চলে আসবে। তখন আমাকে কি হিসেবে পরিচয় করে দেবে বলবে? এই যে আমার প্রাক্তন প্রেমিকার বান্ধবী। তুমি তুমি কি ভেবেছো আমি ভয় পেয়ে গেছি? ঠিক আছে, আমি বসছি এখানে। আসুক লিপি, আমি সব খুলে বলবো, সব। কেন মিছে মিছে অতীতের একটা ভুলকে নিয়ে এসে বর্তমানটাকে নষ্ট করছো? যাও, যাও। কি করছিলে? টিভি দেখছিলে? কি বলবো? সত্যিটা বলেও আবার টেনশন করবে। হঠাৎ করে মিতাকে নিয়ে কথা বলার সময়টা না, কিন্তু পরে যদি আবার দারোয়ান বলে। এই, লাইটটা অফ করো আর এসিটা একটু কমিয়ে দাও। কি কিছু বলবে? তোমাকে বানাতে শো করো তো, সুপার রাস না, কিচ্ছু বানাতে হবে তোমাকে। আমি এসে কমিয়ে দিচ্ছি। হ্যাঁ, কি চোখে আলো চোখে লাগছে অনেক? সরি, তোমার পারমিশন ছাড়া আসলে রান্নাঘরে গিয়েছিলাম পানি খেতে। তোর বাড়িটা সুন্দর। ইটস ওকে। আর তুমি আমার অনুমতি কথা বলছো কেন? তুমি তো একরকম জোর করে আমার বাড়িতে ঢুকে গেছো। বাবা, এত রাগ? তো তোমার স্ত্রীকে কি বললে? আমি কে, কোথা থেকে এসেছি, কেন এসেছি, সব বললে? আচ্ছা, সত্যি করে বলো তো তুমি কি চাও?
কেন এরকম করছো? মিতা কোথায়? বললাম তো, আগে বলো তুমি ওকে ভালোবাসতে কিনা। ব্যাস, উত্তরটা জেনে চলে যাবে। হুম, আসলে ও ছিল আমার কম বয়সের একটা আকর্ষণ, ইনফ্যাচুয়েশন বলতে পারো, আবার বলতে পারো অতি উৎসাহ থেকে জন্ম নেওয়া আগ্রহ। মিথ্যে কথা, মিথ্যে কথা। তুমি মিতাকে বহুবার বলেছো তুমি ওকে ভালোবাসো, বলনি? কি বললে না সত্যটা? যাও, লিপিকে গিয়ে বলো, যাও। ও হাসবে, বলবে পাগলের প্রলাপ। আচ্ছা ঠিক আছে, আমি স্বীকার করছি, আমি মিতাকে ভালোবাসতাম, অনেক অনেক ভালোবাসতাম। ব্যস্ত হলো তো? তাহলে কেন প্রতারণা করলে? এনাফ। এতক্ষণ ছিল এক প্রশ্ন, এখন আবার অন্য প্রশ্ন, এসবের মানে কি? তুমি একটু আগে স্বীকার করেছো তুমি ওকে ভালোবাসতে, তাহলে কেন প্রতারণা করলে সেটা বলো। কি দোষ ছিল সেই সরল মেয়েটার? বললাম না, ওর ছিল স্রেফ ভালোবাসা। আর তখনকার পরিস্থিতি আমার অনুকূল ছিল না। আমি ও মেসে আমার নিজের চলে কষ্ট ছিল, এসব প্রেমের গভীরতা আমার কল্পনায় আসেনি। বাহ, কত সুন্দর করে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বললে। ভেবেছি এখানে তো মিতা নেই, খেয়ে বলবে আসল কথা। যা বলবো তাই সত্যি, তাই না? কথাটা তো অনেকাংশে ঠিক। আমার কথা সত্যতা যাচাই করতে হলে তো মিতাকেই লাগবে, কারণ ও জানে সবকিছু। আর তুমি এসবের মধ্যে কেন না গলাচ্ছ আমি তো সেটাই বুঝতে পারছি না। কারণ আমি তোমাদের সব কথা জানি। মিতা আমাকে সব কথা বলেছে। কেমন করে ভুলবো সেই মেয়েটার কষ্টের দিনগুলোর কথা? তো তোমার বান্ধবের জন্য যখন এতই মায়া, তখন তাকেই নিয়ে আসতে, তোমার সব প্রশ্নের উত্তরও পরিষ্কার হয়ে যেত। এতটুকু মায়া লাগে না? না, আজ মিতাকে তোমার বোঝা মনে হচ্ছে, একবারও জানতে ইচ্ছে করে না ও কেমন আছে, কোথায় আছে? নিজের সুখটাই কি সব? নিজের সুখটাই আসল? সেটাই তো স্বাভাবিক। সেটাই স্বাভাবিক না? আর যদি মিতা আমার স্ত্রী হতো, মিতা যদি আজ খুব সুখে থাকতো, তুমি কি আজ আসতে আমাকে এরকম যেটা করতে? সুখে থাকতে কে না চায় বলো? মিতাকে বিয়ে করলে তুমি যে সুখী হবে না, এই কথাটা ভাবা তোমার ঠিক না। সেই সুযোগই তো তুমি তাকে দাওনি। ওকে ফেলে চলে গিয়েছিল একটা প্রতারকের মতো। বাহ, যদি খুব ভালো। তোমার এই সাইকোলজিক্যাল গেম কিন্তু অনেক মজার। এক এক সময় এক এক খেতাব দিয়ে আমাকে খেপে উত্তর জেনে নেওয়ার খেলা। বাহ, সত্যি। তুমি যাই ভাবো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার উত্তর চাই। বলো, কি অপরাধ ছিল মিতার? তোমাকে তো আমি আগেই বলেছিলাম, মিতা ঠিকানা পেয়েছে আমি আমার এক বন্ধুর কাছ থেকে। প্রথম প্রথম অল্প স্বল্প চিঠি আদান প্রদান হতো। সত্যি বলতে কি, ওর জীবন দর্শন ছিল চমৎকার, আধুনিক চিন্তাধারার। ওর চিঠিগুলো পড়ে মনেই হতো না যে মফস্বলে বড় হয় একটা মেয়ের চিঠি।
নিজের প্রতি ছিল তার অগাধ বিশ্বাস, কিছুটা একরোখা, অনেকটা তোমার মতো জেদি। আমার মতো মানে? তুমি তো কখনো ওকে দেখোইনি। না, মানে তুমি যেরকম জেদ ধরে একই প্রশ্নের উত্তর জানতে চাচ্ছ বারবার, তাই বললাম। তারপর তারপর শুরু হলো ফোনে কথা বলা, কথা আর শেষ ছিল না, নানা গল্প। সবচেয়ে বিরক্ত হতাম ও যখন অভিমান করতো, 100টা কথার একটা উত্তর দিত না। আর সত্যি কথা বলতে কি, ও যখন আমার সঙ্গে কথা না বলতো, আমার কাছে মনে হতো যে আমার দিনটাই অচল হয়ে গেছে। কাজকর্ম কিচ্ছু ভালো লাগতো না, কিচ্ছু না। কই, কখনো বলনি তো? মানে মিতাকে তো তুমি কখনো বলনি যে তুমি ওর উপর এতটা নির্ভরশীল হয়ে পড়েছিলে? আমার এখনো মনে আছে, একবার ও রাগ করে আমার ফোন ধরলো না। তারপর ছোট্ট একটা চিঠি এলো, সে লাইনগুলো আমার এখনো মনে আছে। ও লিখেছিল, কিছু কিছু ঘটনায় মনটা আজ আমার অনেক বিক্ষিপ্ত। নিজের তিল তিল করে গড়া বিশ্বাসে অবিশ্বাস ও ঘৃণা করতে শিখেছি। তবে এই ঘটনার কাছে আমি খুবই কৃতজ্ঞ, একটাই কারণ, এই ঘটনাগুলি আমাকে আমার অভিজ্ঞতার দিক থেকে অনেক বছর এগিয়ে নিয়ে গেছে। সত্যি কথাগুলোর মধ্যে কত গভীরতা ছিল। এনিথিং রং? কি হচ্ছে? তেমন কিছু না। এত বছর পরও ওই সামান্য কথাগুলো তুমি মনে রেখেছো। মিতা শুনলে বিশ্বাসই করবে না। এত ভালোবাসতে ওকে, তাহলে কেন ফেলে চলে গিয়েছিলে? কেন আফসা? কখন এলো? আসলে গানটা মিতার গলায় বেশি ভালো লাগছে, তাই না? না, তুমিও ভালো গাও। আসলে মিতা অনেক সেন্সিটিভ একটা মেয়ে ছিল, প্রায় ওকে বুঝতে আমার খুব কষ্ট হতো যে কেন এরকম করতে, বলো তো? তুমি তোর বান্ধবী, অনেক কাছের মানুষ। মিতার বয়স যখন 5 বছর বয়স তখন ওর বাবা মারা যায়। ওর মা আবার বিয়ে করে, কিন্তু নতুন সংসারে ওর আদরের কোনো কমতি ছিল না। তারপরও মিতার মনের ভিতরে কেমন যেন একটা একাকিত্ব বোধ ওকে খুব কষ্ট দিত। তোমাকে পাওয়ার পর ও জীবনে নতুন করে মানে খুঁজে পায়, তাই তোমাকে হারাতে চাইনি। মান বলো, অভিমান বলো, সবই ছিল তোমার সাথে। অথচ দেখো জ্যোতি, ও যখন আমাকে প্রথম বললো আমাকে ভালোবেসে ফেলেছে, আমি বিশ্বাসই করতে পারছিলাম না বিষয়টা, একেবারে হেসে উড়িয়ে দিয়েছিলাম। তারপর এক সময় আমিও স্বীকার করেছিলাম বিষয়টা। তাহলে ও যখন তোমাকে বিয়ে করতে চাইলো, তুমি কেন এড়িয়ে গেলে? বিদেশে যাওয়ার আগে কেন কি বিয়ে করলে না? কারণ তো সম্ভব ছিল না। ওর প্রতি শ্রদ্ধা আর অগাধ বিশ্বাস সবই ছিল আমার, শুধু একটা বিষয় আমার অবিশ্বাস ছিল। কি সেটা? নিজের উপর।
আমি তখন সবে একটা স্কলারশিপ পেয়েছি। ভবিষ্যতে তখনও দোহাচ্ছন্ন, কি হবে কিছুই বলতে পারি না। শুধু ভাবি যে কতদিন লাগবে আর কতদিন লাগবে নিজের পায়ে দাঁড়াতে। তখন আমার ভবিষ্যৎটা অনিশ্চিত ছিল। আর বিয়ে করে ওকে আমি রাখতাম কোথায় বলো? অ্যাকশনসে বলতে পারো আমি স্বার্থপর। মিতা তো তোমার কাছে বেশি কিছু চাইনি। ও শুধুই চেয়েছিল তোমার পাশে থাকতে, তোমার কাছে থাকতে। হয়তো তুমি সেদিন ভালোই করেছো, ওকে ভুলে গিয়ে ঠিক কাজটাই করেছো। আজ তুমি কত সুখী। আসলে অতীত তো কখনো বর্তমানকে বাঁচায় না। মিতাকে আমি ভুলিনি। আজ সন্ধ্যায় আমি ওর কথা ভাবছিলাম, বিশ্বাস করো। হঠাৎ দেখা কবিতাটা পড়ে আমার মনে হলো, বেশ, সত্যি যদি মিতার সাথে ট্রেনে কামড়ে দেখা হয়ে যেত, তাহলে কেউ আমার কাছে জানতে চাইত আমাদের গেছে যেদিন তাকে একেবারেই গেছে, কিছুই কি বাকি নেই তার। আর দেখো, কাকতালীয় ভাবে একটু পরেই তুমি এলে, মিতার কথা নিয়ে কথা বললে। কোনো কিছুই কাকতালীয়ভাবে ঘটেনি। তুমি চেয়েছিলে, তাই ঘটল। মানে এই যে তুমি মিতার কথা ভাবলে, তাই আমি ওর হয়ে তোমার কাছে এলাম। ওকে ফেলে রেখে তুমি চলে গিয়েছিলে, তাই তোমার মনের মধ্যে একটা অপরাধ বোধ তোমাকে কষ্ট দিচ্ছিল। আমাকে বলে তুমি তোমার গ্লানি থেকে মুক্তি পেলে। কে তুমি? তুমি কে? মিতা? তাহলে এতক্ষণ লুকাতে না। মিতা এত ভীতু নেই। এই দেখো তো কি হলো ওখানে। কি অদ্ভুত, তাই না? মানুষের জীবন আর মৃত্যু একই রেল লাইনের সমান্তরাল লাইন, পাশাপাশি অবস্থান, কিন্তু মিলনেই শেষ, তাই না? কফি বানিয়ে নিয়ে আসি। আর বৃষ্টিটাও ধরে এসছে। বিদায় জানাবে আমাকে? ভয় নেই। কেন মিতাকে ঠকালে এর প্রশ্নের উত্তরটা জেনেই চলে যাব। কফি লাগবে না। তারপর একদিন মিতা ফোন করে বললো যে সে কুমিল্লায় আসছে, বিয়ে করবে সে। আমি তখন লন্ডন জানা ব্যস্ত, কখনো এর কাছ থেকে কখনো ওর কাছ থেকে টাকা করছি, কোনো সময় নেই হাতে।
ওর যে তখন আমার কাছে কিছুটা অস্বস্তিকর। অবুঝের মতো কেঁদেই যেত সে, কিছুতেই কান্না থামতো না। আমি অনেক বুঝিয়েও থামাতে পারলাম না, সে আসবেই। অথচ তার পরের দিন ছিল আমার ফ্লাইট, ওয়েটিং ছিল ওই দিনের। পরে আমি কোচিংয়ে দেখি যে আমার ফ্লাইট সেদিন 11টায়। সঙ্গে সঙ্গে আমি মিতার বাড়িতে ফোন করলাম, বললো বাড়িতে নেই। তারপর রওনা দেওয়ার আগ পর্যন্ত অনেকবার চেষ্টা করেছি, ওর বাড়ির লোক আমার সঙ্গে কথাই বলেনি। তারপর লন্ডন চলে গেলাম। আফজাল, ওই পাগল মেয়েটা সব কিছু ছেড়ে কুমিল্লায় চলে এসেছিল শুধু তোমার জন্য। তখন তুমি এয়ারপোর্টে, ও যখন এয়ারপোর্টে পৌঁছে তখন তুমি চলে গিয়েছিলে। একবার ভেবে দেখো তো তখনকার ওর মনের অবস্থাটা। এখানেও তুমি আমাকে দোষারোপ করবে? আমি তোকে বলেইছিলাম যে সময় লাগবে আমার। তোর জেদের কাছে আমার কিছুর মূল্য ছিল? তুমি যেটাকে জেদ বলছো সেটা ওর উপায় না থাকার প্রকাশ। মানে? মিতার বাড়িতে বিয়ে ঠিক করে ফেলেছিল। ও যেদিন বাড়ি ছেড়ে চলে আসে সেদিনই ছেলে পক্ষের আংটি পরিয়ে দেওয়ার কথা। মিতা তার বাড়িতে তোমার কথা বলে, তারা তোমার অবস্থান জেনে এই সম্পর্ককে এখানেই না করে দেয়। মিতা তোমাকে কিচ্ছু জানায়নি। ও ভেবেছিল তুমি হয়তো শুনে বলবে এটাই তোমার জন্য ঠিক আছে। মিতা চেয়েছিল কুমিল্লায় এসে তোমাকে বিয়ে করে ছোটখাটো একটা চাকরি করবে। কিন্তু সেখানে আমার দোষটা কোথায়? ওখান থেকে অসংখ্য বার চিঠি পাঠিয়েছি আমি, কোনো উত্তর আসেনি। আমার কোনো বন্ধু ওর কোনো খবর দিতে পারেনি। তুমি কোথায় ছিলে তখন? তুমি কি তখন ওর পাশে দাঁড়াওনি? সে কোথায় এখন? একবার একবার দেখা করো ওর সাথে, হয়তো ওর ভুলটা ভাঙবে। যদি প্লিজ বলো না ওর ঠিকানাটা। ঠিকানা? ও যেদিন বাড়ি থেকে বেরিয়ে আসে সেদিন একটা চিঠি লিখে শুধুমাত্র এক কাপড়ে কিছু টাকা সম্বল করে চলে আসে। তুমি চলে যাওয়ার পর সে পথর বন্ধ হয়ে যায়। তারপর একটা হোটেলে উঠে দিশাহীন অসহায় হয়ে চাকরি খোঁজে। এক একটা মেয়ে অচেনা শহরে ঘুরে বেরিয়েছে ভয় ভয়। এত কষ্টের মধ্যেও ও রাতে তোমাকে নিয়ে স্বপ্ন দেখত তুমি একদিন ফিরে আসবে, তারপর সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিন্তু কি কি হয়েছিল তারপর? হোটেলে একা একটা মেয়ে। এই খবরটা লোভী মানুষগুলোর কাছে একটা চমক লাগার মতো খবর। মিতা একটা সময় বুঝতে পারে একা এই অচেনা শহরে ওর থাকা সম্ভব নয়, ফেরার পথও বন্ধ। তাই ও একটা কঠিন সিদ্ধান্ত নেয়। কি করেছে সে? সে কি ওই পথে চলে গেছে? নষ্ট হয়ে গেছে? না আফজাল, ও তোমার জন্য ব্রিজ থেকে লাফ দিয়ে ওর জীবনটাকে শেষ করে দেয়। সুইসাইড? এছাড়া আর ওর কোনো পথ ছিল না। কি করলো সে? আর আমি ভেবেছি ও অন্য কারোর সাথে সংসার করছে। ভালোবাসতে মিতাকে? বাসতাম, আজও বাসি। তুমি তখন কোথায় ছিলে? কেন দাঁড়ানি ওর পাশে?
কোথায় ছিলে তুমি তখন? আমাকে এতটা দোষ দিলে? কোথায় ছিলে তুমি জ্যোতি? আমাকে তুমি এত ভালোবাসতে আফসার। আমার মনে আর কোনো দুঃখ নেই। তুমি সুখী হও, থাক না আমাদের অন্ধকারের কাব্য অজানা। কে তুমি? মিতা? কিন্তু কিন্তু তুমি তো মারা গেছো। হ্যাঁ আফসার, আমি মিতা। এখন আমি এই শরীরে নেই, কিন্তু একটা কথা জানো, চৈতি নামে তো দূরে থাক, আমার কখনই কোনো বন্ধু ছিল না। তুমি ছিল আমার জীবনের সব। আমি শুধু এটুকুই জানতে এসেছিলাম তুমি আমাকে ভালোবাসতে কিনা। আমার উত্তর আমি পেয়ে গেছি। ভালো থেকো। মিতা? 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 মিতা শোনো! মিতা শোনো! দাঁড়াও! কাকে ডাকছো? দারোয়ান তো উপরে।